আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা চাইলেই কিন্তু আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড 2023-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো উদ্দীপক হিসেবে এখানে এস আর আর কি বলা আছে। এস হচ্ছে একটা জবা, মানে জবা একটা ফুল, যেখানে হচ্ছে সহবাসী উদ্ভিদ, অর্থাৎ এখানে সহবাসী বলতে বুঝিয়েছে তোমার পুংস্তবক আর স্ত্রীস্তবক একই দেহে অবস্থান করবে। এরপরে পেঁপেতে কি হয়, পেঁপেটা হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ, অর্থাৎ এখানে হয় পুংস্তবক নয় স্ত্রীস্তবক, যে কোনো একটা থাকবে। এরপরে উদ্দীপকটা বুঝতে পারার পরে এখানে হচ্ছে তোমার যেহেতু সহবাসী, তার মানে এখানে হচ্ছে তোমার স্বপরাগায়ন ঘটবে, আর ভিন্নভাষীতে হচ্ছে তোমার পরপরাগায়ন ঘটবে। এখন ক খ গ ঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে দেখো। অমরা কাকে বলে? খ নম্বরে বলছে নিয়ত অনিয়ত পুষ্পমঞ্জরির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। গ নম্বরে বলছে উদ্দীপকে যে এস এর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, তার মানে জবা ফুলের স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি হচ্ছে আমাদের ব্যাখ্যা করা লাগবে, অর্থাৎ মেগাস্পোরোজেনেসিস পদ্ধতিটা এখানে আমরা ব্যাখ্যা করব। এরপরে প্রজাতির অস্তিত্ব রক্ষায় এস এবং আর এ সংগঠিত পরাগায়নের ভিতরে কোনটি অধিক কার্যকর? এস এবং আর এর ভিতর একটাতে হচ্ছে স্বপরাগায়ন, আরেকটাতে হচ্ছে পরপরাগায়ন। এই দুইটার ভিতর কোনটা বেশি অধিক কার্যকর বলতে হচ্ছে অস্তিত্ব রক্ষায়, তার মানে তোমার এখানে হবে পরপরাগায়ন বেশি মানে কার্যকর। কি জন্য? পরপরাগায়নে হচ্ছে তোমার হ্যাঁ, এখানে হচ্ছে তোমার নতুন ভ্যারাইটি সৃষ্টি হয়। ভ্যারাইটি সৃষ্টি হলে কি হবে, তুমি পরিবেশে খাপ খাইয়ে টিকে থাকতে পারবা, যার জন্য তোমার প্রজাতিটা বেঁচে থাকবে। এখন উত্তর যদি আমরা দেখি, দেখো অমরা কাকে বলে? অমরা হচ্ছে এরকম একটা বিশেষ অঙ্গ যেটার মাধ্যমে ভ্রূণ মাতৃজরায়ুর সাথে হচ্ছে সংস্থাপিত হয়, অর্থাৎ মাতৃদেহ আর ভ্রূণকে হচ্ছে কানেক্টেড করে একটা অঙ্গ, যেটা হচ্ছে অমরা। দেখো যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃজরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃজরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, তাই হচ্ছে গর্ভফুল বা অমরা। এরপরে খ নম্বরে আমাদের কি বলছে, নিয়ত আর অনিয়ত পুষ্পমঞ্জরির ভিতরে পার্থক্য লিখতে বলছে। দেখো পার্থক্য যদি আমরা বলি, নিয়ত পুষ্পমঞ্জরি হচ্ছে মঞ্জরি দণ্ডের বৃদ্ধি সীমিত থাকে, অর্থাৎ ফিক্সড একটা পরিমাণ পর্যন্ত হচ্ছে ও বৃদ্ধি পাবে। আর অনিয়ত যেটা, এটা হচ্ছে বৃদ্ধি অনির্দিষ্ট থাকে, যেটা অনেক বেশি মানে বড় হইতেই থাকে। এবার মঞ্জরি দণ্ডের শীর্ষে পুষ্পমুকুল থাকে, অর্থাৎ এরকম একটা দণ্ড থাকবে, ওই দণ্ডের উপরে একটা ফুল থাকবে অথবা তিনটা ফুল, সবগুলা জায়গায় এরকমই স্ট্রাকচার দেখতে পাবো। কিন্তু অনিয়ততে কি হয়, মঞ্জরি দণ্ডের শীর্ষে পুষ্প মুকুল থাকে না, অর্থাৎ ওখানে তো ওই যে বৃদ্ধি পাইতেই থাকবে, ওইখানে হচ্ছে একটা মুকুল সৃষ্টি হয়তো থেমে যাবে না, তার মানে ওইটা তো বৃদ্ধি চলতেই থাকবে। এজন্য উপরে হচ্ছে শাখাটাতে এরকম ভাবেই সাজানো থাকে যে একটা পুষ্প মুকুল আমরা পাবো না, ওখানে হচ্ছে বিভাজন চলতে থাকবে। এরপরে মঞ্জরি দণ্ডের শীর্ষে বয়োজ্যেষ্ঠ ফুল অবস্থান করে। নিয়ততে কি হয়, একদম বড় যে ফুলটা ওইটা একদম শীর্ষে অবস্থান করে, অর্থাৎ সবার শুরুতে যে ফুলটা হয় ওই ফুলটা সবার উপরে থাকে, কিন্তু এইখানে হচ্ছে উল্টাটা হয়, সবচেয়ে ছোট ফুলটা সবার উপরে থাকে। অর্থাৎ সবার উপরে বলতে ওই জায়গায় তো শীর্ষে কিছু থাকে না, মানে সাইডে উপরের দিকে হচ্ছে তোমার সবচেয়ে যে নতুন সৃষ্ট ফুলগুলা ওগুলা উপরে অবস্থান করে। এরপরে ফুলগুলো নিম্নমুখভাবে ফোটে, যেমন হচ্ছে জবা, আকন্দ, এগুলো মানে নিচের দিকে হচ্ছে মুখ করে ফুটে, আর এই দিকেটা হচ্ছে তোমার উপরের দিকে হচ্ছে মানে ওই ফুলগুলা উপরের দিকে মুখ করানো থাকে, যেমন রজনীগন্ধা, সরিষা। এখন এখান থেকে আমরা পার্থক্যগুলো বুঝতে পারছি। এরপর আমাদের বলছিল হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। চলো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি দেখার আগে আমি তোমাকে এখানে চিত্রটা বুঝাই। চিত্রটা বুঝলে তুমি একা একাই এখানে বর্ণনাটা দিতে পারবা। প্রথমে দেখো ভ্রূণপোষক কলায় একটি কোষ আকারে তুলনামূলক বড় হয়। এই যে দেখো ভ্রূণপোষক কলায় একটা কোষ বড়, এই বড় কোষটা মিওসিস বিভাজনের মাধ্যমে চারটা অপত্য কোষ তৈরি করছে। দেখো এখানে চারটা অপত্য কোষ তৈরি হয়েছে না, কিন্তু এই অপত্য কোষগুলোর ভিতরে যেটা সর্বনিম্ন কোষ থাকে ও এত পরিমাণে শয়তান থাকে, ও কি করে কিছু বিষাক্ত কেমিক্যাল ক্ষরণ করে, যার মাধ্যমে ওর বড় ভাইগুলো হচ্ছে মারা যায়। এখন ওরা যখন মরে যায়, এই ছোট কোষটা কি করে পুষ্টি শোষণ করে হচ্ছে বড় হইতে থাকে। এখানে একটি নিউক্লিয়াস যে ছিল, দেখো এই একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত করছে, একটা থেকে দুইটা, ওই দুইটা মেরুতে যায় অবস্থান করতেছে, ওই মেরুতে আবার এই দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা কোষ। অর্থাৎ এখানে হচ্ছে তোমার মাইটোসিস বিভাজন হচ্ছে। মাইটোসিসে আমরা জানি একটি মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয়। তাহলে দেখো একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়েছে, দুইটা থেকে এই দুই মেরুতে, একটা থেকে আবার দুইটা, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। এখন চারটা চারটা করে দুই মেরুতে অবস্থান করার পরে একটি করে কোষ হচ্ছে কেন্দ্রে চলে আসবে। দেখো এখানে তিনটা আছে, তিনটা আছে, আর একটা করে হচ্ছে মাঝখানে চলে আসছে। চলে আসার পরে
এই মাঝখানের যে কোষ দুইটা, নিউক্লিয়াস দুইটাকে আমরা বলবো হচ্ছে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এরপরে ডিম্বক রন্ধ্রের দিকের কোষ তিনটাকে একসাথে বলবো হচ্ছে গর্ভযন্ত্র। গর্ভযন্ত্রের কেন্দ্রে যেটা থাকবে ওইটা হচ্ছে ডিম্বাণু, আর ওর পাশে যে দুইটা ওই দুইটা হচ্ছে ওর সহকারী কোষ। আর ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে যে কোষ তিনটা ওই তিনটাকে একসাথে বলবো হচ্ছে প্রতিপাদক কোষ। এখন আমাদের হচ্ছে গ্যামেট সৃষ্টি করার উদ্দেশ্য ছিল, এই যে গ্যামেট সৃষ্টি হয়ে গেছে। ডিম্বাণু হচ্ছে স্ত্রী গ্যামেট, অর্থাৎ এখানে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, এক সেট ক্রোমোজোম। তার মানে এখানে আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পন্ন হয়ে গেছে। এই যে এখানে বলছে যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, তাহলে এখানে ডিম্বাণু সৃষ্টি করা পর্যন্তই হচ্ছে আমাদের কাজ শেষ। এখন আমি তোমাকে যে কথাগুলো বললাম না, ওই কথাগুলোই হচ্ছে তুমি এখানে বর্ণনা ভিতর লিখবা। দেখো এখানে কি লেখা আছে, আমি যে কথাগুলো বলছিলাম, ওই যে ভ্রূণপোষক কলায় একটি কোষ আকারে বড় হয়, ওইটা মিওসিস বিভাজন বন্ধন 4টা কোষ তৈরি করে, সর্বনিম্ন কোষটা ছাড়া বাকি কোষগুলো নষ্ট হয়ে যায়। এরপরে ওইটা থেকে হচ্ছে ভ্রূণথলি গঠিত হয়, সর্বনিম্ন কোষটা থেকে। ওখানে নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়, যে দুইটা মেরুতে অবস্থান করে, ওই মেরুতে থেকেই ওই দুইটা নিউক্লিয়াস আবার বিভাজিত হয়ে 2টা থেকে 4টা নিউক্লিয়াস তৈরি করে। ওই 4টা থেকে একটি করে হচ্ছে কেন্দ্রে এসে অবস্থান করে, যেগুলোকে গৌণ নিউক্লিয়াস বলে। তারপরে ওখানে কেন্দ্রে আসার পরে হচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকের কোষের মাঝখানেরটা হচ্ছে ডিম্বাণু আমরা পেয়ে গেছি। এরপরে আমাদেরকে কি বলছিল, এস এবং আর এর ভিতরে অর্থাৎ স্বপরাগায়ন আর পরপরাগায়নের ভিতর প্রজাতির অস্তিত্ব রক্ষায় কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অস্তিত্ব রক্ষায় হচ্ছে তোমার পরপরাগায়ন বেশি গুরুত্বপূর্ণ। এখানে কি বলছে দেখো, এস আর আর হচ্ছে তুমি যে ধরতে পারছো, একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। প্রজাতির অস্তিত্ব রক্ষায় স্বপরাগায়নের চাইতে পরপরাগায়ন অধিক কার্যকারী। কি জন্য? দেখো একই ফুলে একই গাছের ভিন্ন দুইটা ফুলের ভিতর যখন পরাগায়ন ঘটবে তখন এটাকে আমরা বলবো হচ্ছে স্বপরাগায়ন। তার মানে একই ফুলের ভিতরে যখন, একই গাছের ভিতরে যখন পরাগায়ন হচ্ছে, তার মানে ওর বৈশিষ্ট্য ওর ভিতরেই আছে, এখানে বাইরে থেকে কোনো নতুন বৈশিষ্ট্য আসতেছে না। একটা উদ্ভিদের ভিতরে তোমার বৈশিষ্ট্যগুলা, যে নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্য ওখানেই হচ্ছে পরাগায়নের মাধ্যমে ওখানে আবার যে নতুন বীজটা তৈরি হবে, ওই বীজে এই বৈশিষ্ট্যগুলাই থাকবে। তার মানে এখানে তোমার নতুন কোনো বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে না। কিন্তু পরপরাগায়নে কি হয়, একই প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদের ভিতর পরাগায়ন সম্পন্ন হয়। ভিন্ন উদ্ভিদ যেহেতু, এই ভিন্ন উদ্ভিদের একটা উদ্ভিদে একটা ওর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে, অন্য একটা উদ্ভিদে অন্য বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কম্বিনেশনে যায় হচ্ছে নতুন বীজটা তৈরি হয়। এখন ওই বীজে যে দুইজনের বৈশিষ্ট্যেরই হচ্ছে একটা ভ্যারাইটি থাকবে, তার মানে ওখানে বৈচিত্র্য সৃষ্টি হবে, ওর অভিযোজন ক্ষমতা বেশি থাকবে, অর্থাৎ পরিবেশের সাথে ওর বেশি খাপ খাওয়াইতে পারবে। অর্থাৎ আবার কি হবে, চারিত্রিক গুণাবলী হচ্ছে বজায় না থাকলেও, চারিত্রিক গুণাবলী বজায় থাকাটাও জীবের অস্তিত্ব রক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদ্ধতি না। এখন গুণাগুণ অক্ষুণ্ণ থাকে হচ্ছে স্বপরাগায়নে, এখানে জিনগত বৈচিত্র্যও কম হয়, এজন্য ওরা টিকে থাকতেও পারে কম। কি জন্য? কারণ পরিবেশ হচ্ছে তোমার সময়ের সাথে সাথে চেঞ্জ হইতে থাকে। এখন তুমি যদি পরিবেশের সাথে নিজেকে চেঞ্জ করতে না পারো, তুমি কখনোই পৃথিবীতে টিকে থাকতে পারবা না। এরপরে তোমার প্রজাতিটাও হচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হইতে থাকবে। কিন্তু পরপরাগায়নের মাধ্যমে যে নতুন বৈচিত্র্যগুলো সৃষ্টি হয়, অর্থাৎ ওখানে তোমার বৈশিষ্ট্যও পরিবর্তিত হবে, পরিবর্তিত হয়ে এরকম একটা মানে তোমার সুন্দর একটা বৈশিষ্ট্য তুমি পাইলা, যেটা দিয়ে তুমি হচ্ছে মানে এই প্রকৃতিটার সাথে সুন্দরভাবে নিজেকে টিকিয়ে রাখতে পারতেছো বা খাপ খাইয়ে থাকতে পারতেছো। যার কারণে এই পরপরাগায়ন হচ্ছে তোমার অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্বপরাগায়নের চাইতে। তাহলে এভাবে তুমি প্রথমে স্বপরাগায়নের প্যারাটা লিখবা, ওখানে যে বৈচিত্র্য সৃষ্টি হয় না এই কথাগুলো বলবা, আর পরে আরেকটা প্যারা দিবা যেখানে পরপরাগায়নের বৈচিত্র্য সৃষ্টি হয়, বৈচিত্র্য সৃষ্টিটা কি জন্য প্রয়োজন এই কথাগুলো বলবা। এভাবে হচ্ছে যদি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা। এখন এই বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পারা, উদ্দীপকে কি চাইছে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি। যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস সংযুক্ত করা হয়েছে। তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।